গুড মর্নিং জুলে, সুপ্রভাত ফ্রম প্যাংগং। আজ 10ই জুন 2024 সোমবার। আমরা এখন আছি প্যাংগংয়ে। আগের ব্লগগুলো আপনারা যারা দেখেছেন, আমরা গতকাল 9 তারিখ হুন্দার থেকে প্যাংগং এসেছিলাম। এবার প্যাংগংয়ের লেকের শুরু থেকে পরপর অনেকগুলো গ্রাম পড়ে। প্রথমে স্পাগমিক, তারপরে মান, তারপরে মেরাক, তারপরে তাঁকস্তে বলে একটা গ্রাম রয়েছে, কাসকেট বলে একটা গ্রাম রয়েছে। আমরা সেই মেরাক ভিলেজেই রয়েছি। তো গুড মর্নিং ফ্রম মেরাক। আজকের টেম্পারেচার এখন রয়েছে 2 ডিগ্রি। সকালে ছিল -5 ভোরবেলায়, এখন 2 ডিগ্রি টেম্পারেচার। কাল রাতে অনেকটাই নেমে গেছিলো, খুব ঠান্ডা এখানে। এতদিন লাদাখ যা ঘুরছি তার থেকে সবচেয়ে বেশি ঠান্ডা আজকে এখানে পেয়েছি। তো আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে, কাল রাতে ভালো করে ঘুম হয়নি ঠান্ডার জন্য। আর এখানে যে কটা হোমস্টে রয়েছে প্রত্যেকটাই দেখলাম খুব বেসিক মানের হোমস্টে। খুব কিছু আশা করবেন না, এখানে যারা যারা আসবেন বেসিক যে পরিষেবাগুলো সেগুলোই পাবেন। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি সারাদিন থাকে না, অনলি সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত। মোটামুটি ওভারঅল খুব একদম সব ভুলিয়ে দিচ্ছে এই প্যাংগং লেক। 14,000 ফিট ওপরে এখন আছি। 14,000 ফিট ওপরে এই প্যাংগং লেক, নোনা জলের লেক, 134 কিলোমিটার লম্বা। ঢেউ উঠছে, এক্সিলেন্ট কালার, 7-8 রকমের নীলের শেড এই লেকের মধ্যে। সেটাই উপভোগ করছি অনেকক্ষণ ধরে। দারুণ লাগছে, দারুণ। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে হানলে যাব। এখান থেকে একবার গুগল বলছে 143 কিলোমিটার, 4 ঘন্টা লাগবে হানলে যেতে। তো তবে মাঝে আমাদের তো অনেক ব্রেক থাকেই, ব্রেক না নিয়ে পারাও যায় না, কেন এত সুন্দর দৃশ্য কোনটা ছেড়ে মানে ভাবি কম স্টপ নেব, স্টপ নিতেই হয়, কারণ এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে ছবি তোলা। আর তাছাড়াও এখান থেকে যাওয়ার পথে আমাদের পড়বে হচ্ছে, হাঁপাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে। 14,000 ফিট উঁচু আর সেরকম ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে। তো এখান থেকে হানলে যাওয়ার পথে পড়বে হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছিল ঠিক ওই জায়গাটাতেই হয়েছিল। তো সেখানে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে রেজাংলা ওয়ার মেমোরিয়াল করা হয়। তো সেই যুদ্ধে যে লিড করেছিলেন মেজর শৈতান সিং, তারও ওখানে স্মৃতি রয়েছে, সেগুলো আমরা ভিজিট করব আজকে। তো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হানলে আমাদের আজকে প্ল্যান। আর আশপাশটা খালি দেখুন, পেছনে স্নোক্যাপ মাউন্টেন, উপরে নীল আকাশ, কি দারুণ লাগছে। এই পাহাড়টার মধ্যে আবার মেঘের ছায়াটা পড়েছে, উপরের মেঘের ছায়া পড়ে কালচে, দারুণ লাগছে। আর ঘাসের বুগিয়াল, আর দূরে প্যাংগং লেক, ওপারেও স্নোক্যাপ মাউন্টেন। এখানে কিছু গাছগাছলা রয়েছে, জঙ্গল, এই জন্যই মেরাকে থাকা। মেরাকটা একটু নিরিবিলি, অন্যান্য এগুলোর থেকে স্পাগমিক সবচেয়ে বেশি ক্রাউডেড, প্রচুর হোটেল, হোমস্টে, গাছগাছলা নেই, ভাল লাগে না অত ঘিঞ্জি। মেরাকটা তাও, মান তাও একটু ভালো, আর মেরাক আরও ভালো। মানে আপনারা যদি প্যাংগংয়ের পাশে আসতে চান তো মেরাকে থাকলে সবচেয়ে বেটার। আই রেকমেন্ডেড 100% মেরাক। এরপরে আরেকটা গ্রাম আছে কাসকেট, কিন্তু ওটা আমরা খুব একটা বেশি হোটেল হোমস্টে হয়নি, এটাই মোটামুটি লাস্ট বলা যায়। এইখান থেকেই এই রাস্তাটাই চলে গেছে হচ্ছে হানলের দিকে, রেজাংলা হয়ে। সব ফটো তোলা, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে হানলে যাব। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে সাদা সাদা দেখা যাচ্ছে যেগুলো, এগুলো সব হচ্ছে নুন। যেহেতু প্যাংগং লেক লবণাক্ত জলের, সেই জন্য এখানে জল, এখানে দেখছিলাম জল রয়েছে, এখানে বুগিয়াল ঘাসেরই মধ্যে জল রয়েছে, মানে অনেক সময় জল চলে আসে এখানে। তো সেক্ষেত্রে এখানেও জল চলে আসতো, সেই নুনগুলো রয়েছে। এই যে এগুলো সাদা 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 যা দেখছেন সব হচ্ছে নুন।
আমরা এখন আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10:06। এখন হানলে যাব ভায়া চুসুল রেজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে আমরা একদম হানলে। এখান থেকে 4 ঘন্টা মতো জার্নি আছে, 125 কিলোমিটার। দেখি কখন পৌঁছাই। ঠান্ডাটা এখন একটু কম লাগছে, রোদটা কড়া বলে। এই যে আমরা প্যাকড আপ রেডি, বেরাচ্ছি। এখন বাজে 10:13 হয়ে গেল। দেখো অনেকটাই জার্নি। এই যে পেছনেও রেডি হয়ে গেছে সবাই। 125 কিলোমিটারের জার্নি, মাঝে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আমরা লেকের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি। লেকে ইন্ডিয়ান আর্মির পেট্রোলিং হচ্ছে, দূরে স্পিড বোট যাচ্ছে। আর এখান থেকে 2 কিলোমিটার কাস্কেট ভিলেজ। তার কিছুক্ষণ পর লেকটা অন্যদিকে ঘুরে যাবে, আর আমরা দেখতে পাবো না। আমরা এখন সেই জায়গায় এসে পৌঁছে গেছি যেখান থেকে প্যাংগং লেককে এবার আমরা বিদায় দিয়ে দেবো। ঠিক এই জায়গাটা, এখানে রাস্তায় পাথর পড়ে আছে। এই যে এখান থেকে এতটা চওড়া হয়ে প্যাংগং লেক ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চায়না। একদম শেষে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো চায়নার পাহাড়। এখান থেকে প্যাংগং লেক চায়নার দিকে ঢুকে যাচ্ছে, আর ইন্ডিয়ার মধ্যে থাকছে না। আমরা এখান থেকে প্যাংগং লেককে বিদায় দিয়ে দিচ্ছি। বাই বাই প্যাংগং লেক, ফির মিলেঙ্গে চলতে চলতে। কি কালার দেখুন, কি কালার, অদ্ভুত সুন্দর কালার, অদ্ভুত কি লাগছে। ওই শেষের একদম পাহাড়গুলো, ওগুলো চায় না। কত রকমের নীলের শেড জলের, সবুজে নীল, তুতে নীল, আকাশি নীল, গাঢ় নীল, নেভি ব্লু। দেখুন কালার। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন খুব ভালো পাচ্ছি। চুসুলের পরে রাস্তা কিরকম জানি না, আগের ভিডিও যা দেখেছি রাস্তা ছিল না, পাথরের রাস্তা। এবার এখন জানি না কি করেছে। আর বাদিকে ওই যে প্যাংগং লেক লাস্ট ভিউ, একদম ঢুকে যাচ্ছে চায়নার দিকে। আমরা চুসুলের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনের রাস্তায় একটা জায়গায় আর্মিরা ক্যাম্প করেছে, ওই পাঞ্জাব রেজিমেন্ট থেকে। তারা ওই গুরুদুয়ারার প্রসাদ দিচ্ছে সবাইকে গাড়ি দাঁড় করিয়ে, কাঁচা ছোলা মাখা আর পুরো ঘিয়ের সুজি, কি সুন্দর টেস্ট। আর তার সাথে ম্যাঙ্গো ট্রপিকানা জুস, সব গাড়িকে দাঁড় করিয়ে প্রত্যেককে দিচ্ছে। কি সুন্দর সেবা করছে এরা, এরকম দুর্গম পরিবেশে। দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু নেই, কি সুন্দর এরা সেবা করে চলেছে। অদ্ভুত অদ্ভুত, দারুণ দারুণ। এই হচ্ছে ইন্ডিয়ান আর্মি। জয় ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। ওয়াহে গুরু জি কা খালসা, ওয়াহে গুরু জি কে ফতেহ। দেখুন এরকম পরিবেশে ওরা কি সুন্দর ক্যাম্প করে, এত ঠান্ডার মধ্যেও প্রত্যেকটা যাত্রীকে ওরা খাবার দিচ্ছে। পেটে কিছুটা খাবার, কিছুটা তো জল যাচ্ছে। ট্রপিকানার জুস দিচ্ছে, কি সুন্দর, একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস। আমরা ক্রমশ চায়না বর্ডারের দিকে এগিয়ে চলেছি। সুনসান রোড, এই রোডে খুব কম টুরিস্ট যায়, ম্যাক্সিমাম টুরিস্ট প্যাংগং থেকেই ব্যাক করে। আনলে তো কম লোকই যায়, বিশেষ করে বিদেশিরা তো এখনো স্পেশাল পারমিশন করতে হয় তাদের। আমরা এলএসির দিকে যাচ্ছি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চায়না বর্ডার। বেশি দূর নেই এখান থেকে। আর আমরা এখন চুসুল চলে এসেছি। এখান থেকে রাইট সাইড যেতে হবে, এই মোড়টা থেকে। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে।
আমরা এখন ওই চুসুলে আছি, চুসুল থেকে একটা রাস্তা রেজাংলার দিকে চলে যাচ্ছে, ওখানে যাব। আর এখানে মেন দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে মোবাইলের টাওয়ার পাওয়া গেছে। প্যাংগংয়ের ওখানে যেমন কোনো মোবাইলের টাওয়ার নেই, প্যাংগংয়ের ওখানে একমাত্র বিএসএনএল এর টাওয়ার থাকে, তাও ভীষণ পুয়োর, 2 দিন 3 দিন টাওয়ার থাকে না, কখনো কখনো আসে। বাকি এয়ারটেল জিও কিচ্ছু নেই, কিন্তু এখানে আবার আমাদের জিওর কানেকশনটা লাগলো, দেখলাম এখানে টাওয়ার দেখছি পাহাড়ের ওপরে রয়েছে, ভালোই টাওয়ার আছে এখানে চুসুলে। এরপর আবার হানলের দিকে পাবো না মনে হয় ওখানে, তাই জন্য এখানে সবাই যে যার কথা বলে নিল। এবার আমরা রেজাংলার দিকে যাচ্ছি। চুসুলে এখানে রেজাংলার দিকে যেতে আবার এখানে আমাদের পারমিশন চেক হলো, আইএলপি চেক হলো, ইনার লাইন পারমিট। ওই সেম গাড়ির নাম্বার, কি গাড়ি, ফোন নাম্বার, কজন মেল কজন ফিমেল, এই জাস্ট লিখে নিল, হয়ে গেল। চেকপোস্টের পর থেকে রাস্তা একটু কাঁচা, মানে পিচ হয়নি। এখান থেকে 13 কিলোমিটার রেজাংলা ওয়ার মেমোরিয়াল, 18 মিনিট দেখাচ্ছে। দেখুন সামনে রাস্তার অবস্থা, কাঁপছে, খালি পাথর ফেলে কোনো মতে একটু প্লেন করে দিয়েছে। প্রান্তর একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, রাস্তা এখনো সেই একই রকম ভাঙাচোরা, বাস দিয়ে খোলা মাঠ, প্রচুর নুন, সাদা সাদা নুন পড়ে রয়েছে, আর ওই ওয়াইল্ড অ্যাশ গুলো ঘুরে বেড়াচ্ছে। সামনে দারুণ ল্যান্ডস্কেপ, সাধারণ লাগছে। আর বেশি দূর নেই এখান থেকে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, আর 4-5 কিলোমিটার। এখন আমরা প্রায় এসে গেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল, ওই যে সামনে দেখা যাচ্ছে ভারতীয় ফ্ল্যাগ উঠছে, ওটাই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই সামনে রেজাংলা ওয়ার মেমোরিয়াল 13 কুমায়ুন রেজিমেন্টের। আমরা এখন আর্মি ক্যান্টিনে অর্ডার দিয়েছিলাম, এই যে মোমো, ভেজ মোমো, সামোসা আর চা। সামোসা এক প্লেটে 2টো করে থাকে, 30 টাকা, আর ভেজ মোমো হচ্ছে 50 টাকা, 6 পিস থাকে, বেশ বড় বড় সাইজ, আর চা 20 টাকা। টোটাল আমাদের এখানে 320 টাকা বিল হয়েছে। প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে, মানে ভেজ সিঙ্গারাটাও দারুণ টেস্ট, ভেজ মোমোটাও খুব সুন্দর করেছে, সাইজেও অনেক বড়, পেট ভরে যায়, পুরো খাওয়া যাচ্ছে না। রেজাংলা ওয়ার মেমোরিয়ালের এই ক্যান্টিনে, আমাদের আর্মি ক্যান্টিনে পেট পুজো হয়ে গেল, আর এখানে একটা সুভিনিয়ার শপও রয়েছে। তো এবার চলুন যাই ভেতরে, এখানে আর্মিদের দ্বারা, এখানে এই যে ভেতরটা, এখান থেকে গেট, এখান দিয়ে ঢুকে আর্মিদের দ্বারা এখানে ব্রিফ করে দেওয়া হয় ঘটনাগুলো, তো সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর এই দিকটা হচ্ছে চায়না। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে পুরো ম্যাপ, যেখানে যেখানে যুদ্ধটা হয়েছিল। এই রেজাংলা, এখানে যুদ্ধটা হয়েছিল, 120 জন ভারতীয় সেনা ছিল, আর 3000 চাইনিজ সোলজার অ্যাটাক করেছিল। তো 120 জন মিলে প্রায় 1300 জন সৈন্যকে, ভারতীয় চাইনিজ সৈন্যকে মেরে ফেলেছিল। 16 ঘন্টা যুদ্ধে 1300 জন সৈন্যকে মেরে দেওয়াতেও চাইনিজ সোলজাররা ভয় পালিয়ে যায়। তারপরে সেখানে লিড করেছিলেন মেজর শৈতান সিং। তার অধিনায়কত্বে আজ এই অংশটা ভারতের রয়ে গেছে, নইলে আজ এই জায়গাগুলো, এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালের পুরো এই অংশগুলো, চুসুল, ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, চীনের টার্গেট ছিল ওই পাহাড়টা দখল করা, চুসুল হিল, ওখান থেকে পুরোটা, ওটা ক্যাপচার করলে পুরোটাই আয়ত্তে চলে আসতো অংশটা, সে ওটাই ক্যাপচার করতে পারেনি ডিউ টু এই 120 জন ভারতীয় সেনা। তো এখানে 114 জন মারা গেছিলেন, আর
6 জনের মধ্যে 3জনকে ওরা অ্যারেস্ট করে নিয়েছিল, পরে নেগোসিয়েশনে তাদের 3জনকে ছেড়ে দেয়, আর বাকি 3জনকে মেজর শৈতান সিং পাঠায় দিল্লিতে খবর দেওয়ার জন্য যে কী পরিস্থিতি এখানে হয়েছে। তা দিল্লি থেকে তখন বিশ্বাস করেনি যে এই 120 জন মিলে পুরো 3000 সৈন্যের এগেনস্টে লড়াই করেছে, ব্যাপারটা বিশ্বাসই করেনি দিল্লি থেকে। তখন এখানে একজনকে পাঠায় দিল্লি থেকে, পাঠানোর পরে উনি এসে দেখেন যে 3 মাস পর এসে দেখেন যে এখানে পুরো 114 জনের মৃতদেহ পড়ে রয়েছে ঠিক এই পাহাড়টার উপরে, পেছনে দেখা যাচ্ছে এই পাহাড়টার উপরে, ওই দূরে যে কালো পাহাড়টার চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে LAC। যুদ্ধটা ঠিক এই জায়গাটা হয়েছিল। এটার অল্টিটিউড হচ্ছে 16,400, আর এই ওয়ার মেমোরিয়ালটা হচ্ছে 15,000। এই অংশটা, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো সেই সময় ইউজ হয়েছিল। এটা হচ্ছে সেখানে সেই সময় ইউজ করা জলের বোতল। এই যে আরেকটি গান, এইগুলো সেই সময় ইউজ হয়েছিল যুদ্ধে। এই হচ্ছে মহানায়ক মেজর শৈতান সিং, পরমবীর চক্র, জয় হিন্দ। আর ইনারা সব শহীদ হয়েছিলেন, এরা মহাবীর চক্র, সেনা অ্যাওয়ার্ড সব পেয়েছেন। ম্যাক্সিমাম যে সৈন্যরা মারা গেছিলেন সব ম্যাক্সিমাম পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের। মেজর শৈতান সিং শহীদ হওয়ার পরে ওনার বাড়িতে যখন কোনো খবর যাচ্ছিল না, তখন ওনার ওয়াইফ ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে একটা চিঠি পাঠায় যে আমার স্বামী নিরুদ্দেশ বা মিসিং। সেটাই হচ্ছে এই চিঠির একটা কপি, যেখানে মিউজিয়ামের মধ্যেও রয়েছে। এই সেই জায়গা যেখানে 114 জন বীর সেনার নাম খোদাই করে রাখা আছে লাল পাথরের মধ্যে গোল্ডেন কালার দিয়ে, আর একদম উপরে মেজর শৈতান সিংয়ের নাম। আর এখানেই তাদেরকে 114 জনের মধ্যে 113 জনকে এখানে সৎকার করা হয়। আর মেজর শৈতান সিংয়ের মৃতদেহ তার রাজস্থানে তার দেশের বাড়িতে সৎকার করা হয়। এই সেই পবিত্র জায়গা। আপনারা যারাই হানলে যাবেন প্যাংগং হয়ে, চুসুল হয়ে, এখানে কিন্তু ভিজিট মাস্ট, প্রত্যেকে আসবেন, কেউ মিস করবেন না। 1962 ওয়ারে কি হয়েছিল, 120 জন ভারতীয় সেনা 3000 চায়না সৈন্যকে আটকে তাদেরকে তাড়িয়ে দেয় এখান থেকে। 1300 জন সৈন্যকে 16 ঘন্টার মধ্যে তারা মেরেছিল। ওই ভয় বাকি সৈন্যরা পালিয়ে যায়। ঠিক যুদ্ধটা হয়েছিল আমার ঠিক পেছনে, ঠিক ওই জায়গাটায় কালো চূড়াটা দেখা যাচ্ছে পাহাড়ের, ওইটা হচ্ছে LAC। ওখানে ইন্ডিয়ান আর্মির 3-4টে বাংকারও রয়েছে, খুব ছোট, ক্যামেরায় আসবে না। যুদ্ধটা ঠিক ওই জায়গায় হয়েছে। ওর হাইট হচ্ছে 16,400 ফিট, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 15,000 ফিট। এখানে যুদ্ধটা হয়েছিল কিন্তু নভেম্বর মাসে -40 ডিগ্রি টেম্পারেচার তখন ছিল, আর তখন ক্লাইমেট অত ছিল না। আর এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন কিন্তু সেই হাইয়েস্ট টেম্পারেচার লোয়েস্ট টেম্পারেচার নামে ওই -35 মতো। আর তখন নভেম্বরেই টেম্পারেচার ছিল -40। সেই -40তেই তারা যুদ্ধটা করেছিল এখানে। তাদেরকে কিন্তু ফিরে আসতে বলেছিল ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার থেকে, কিন্তু তারা কিন্তু তাদের নিজের জায়গা ছাড়েনি।
এবার দিল্লি থেকে ভেবেছিল এই জায়গাটা পুরো দখল করে নিয়েছে বোধহয় ইন্ডিয়ান আর্মি, চাইনিজ আর্মি, কিন্তু ইন্ডিয়ান আর্মিরা কিন্তু এই 120 জন 20 সেনা কিন্তু সেই তাদেরকে আমরণ লড়াই করে কিন্তু এই জায়গাটাকে দখল করে নিয়েছে, নইলে আজ এই সব জায়গাগুলো চায়নার হতো। এই ব্যাটেলের এই ড্রেসটা পরে ইন্ডিয়ান আর্মি হাই অল্টিটিউডে, তো ভাই এটা 20 কিলো ওজন, এটা নিয়ে এরা ব্যাটেলে যেত এত পাহাড়ে 16,000-17,000 ফিট উঁচুতে। আমি তুলে দেখলাম, বিরাট ওয়েট। কতটা অদম্য শক্তি থাকলে এটা সম্ভব হয়, মানসিক শক্তি। এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো সব ওয়াইল্ড অ্যাশ ঘুরে বেড়াচ্ছে, এটা জঙ্গলি, সব একই কালারের দেখতে হয়। চুম করে তুলেছি, এ কাছে গেলেই দৌড়ে পালাবে। এই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিং মানে ঘর, জানি না এটা ফোনে আসবে কিনা। একদম আমার আঙুলের সোজাসুজি এখানে দুটো ঘর আছে, রাইট সাইডের ঘরটা চায়না আর লেফট সাইডের ঘরটা ইন্ডিয়া। আর এই যে এখানে সামনের যে পাহাড়টা আর এই দিকে যে ইয়েলো কালারের পাহাড়টা, এই দুটো ইন্ডিয়ার। এর পেছনে যত কালো কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব চায়নার, মানে একদম এটা বর্ডারে রয়েছে। এই যে এখন আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়াল এটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব হানলের দিকে, আর একদম এই যে এলএসির পাশ দিয়ে যাচ্ছে, এই কালো চূড়াটা দেখা যাচ্ছে পাহাড়, ওইটাই হচ্ছে এলএসি। ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মির 3টে বাংকার রয়েছে। ওর আগে না চায়না আর্মি এদিকে আসে না ইন্ডিয়ান আর্মি ওদিকে যায়, কারণ ওখানে সেই সময় প্রচুর মাইন্স পোতা রয়েছে, ওখানে গেলে পুরো উড়ে যেতে পারে। সেই মাইন্সগুলো এখনো কেউ তোলেনি, ওখানেই রয়ে গেছে মাইন্সগুলো, ঠিক ওই কালো পাহাড়টার ওই জায়গাটায়, পুরো বাফার জোন, ওখানে কেউ যায় না। এই এখন আমরা যে টানা যাব ম্যাক্সিমামটাই আমরা এখন পুরো এলএসির পাশ দিয়ে, মানে আমাদের লেফট সাইডে হচ্ছে চায়না, রাইট সাইডে আমরা ইন্ডিয়া। ঘূর্ণিঝড় হচ্ছে, ছোট ঘূর্ণিঝড়, এত খোলা জায়গা না, ঘূর্ণিঝড় হবেই এখানে, তাপমাত্রার হেরফের হয় খালি। আমরা স্ট্রেট চলেছি চায়না বর্ডারের পাশ দিয়ে, রাস্তার কন্ডিশন ভালো না এখানে। এই যে পেছনের যে চূড়াটা দেখা যাচ্ছে এই হচ্ছে এলএসি, এখানে ইন্ডিয়ান আর্মির 3টে বাংকার রয়েছে। এখানেই যুদ্ধটা হয়েছিল, 114 জন ভারতীয় সেনা, 20 ভারতীয় সেনা এখানে প্রাণ ত্যাগ করে। আর এটাই হচ্ছে কালো পাহাড়টা চায়নার, এটা একদম বর্ডারে, একদম আমরা যেটা রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে দেখা যাচ্ছিল ওই দূর থেকে, সেটা আমরা একদম কাছে চলে এসেছি চায়নার কাছে। খোলা মাঠের মধ্যে আর কেউ নেই দূর দূরান্ত পর্যন্ত। ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চুসুল পাহাড়। চায়নার আর্মির টার্গেটই ছিল ওই পাহাড়টা দখল করার। এই 114 জন শহীদ হয়ে চায়না আর্মিকে আটকে দিয়েছে, নইলে আজ এই জায়গাটা চায়নার হতো। কোথায় গেল? ওই যে পালাচ্ছে, ওই যে খরগোশ, একটা জঙ্গলি খরগোশ, ওই যে পালাচ্ছে। কোনো রাস্তা নেই, কোন দিক যাবো কিছু ঠিক নেই, টায়ার মার্ক দেখে দেখে যেতে হচ্ছে খোলা মাঠের মধ্যে। ভুলভাল ঢুকলেই চায়নার দিকে ঢুকে যাবো, বাদিকে চায়না। কোথা দিয়ে যাব কিছুই বুঝতে পারছি না, যেখানে এখানে চাকার একটু দাগ পাচ্ছি সেই দিকে ঢুকছি। এবার সেটা চায়নার দিকে চলে যাচ্ছে না ইন্ডিয়ার মধ্যে যাচ্ছে বোঝা যাচ্ছে না, তবে একটা টার্গেট রেখেছি, বাদিকে ঢুকবো না, বাদিকে হচ্ছে চায়না, যা যাবো ডান দিকে। এই যে টায়ার মার্ক গুলো যে রয়েছে, এখান থেকে যাই, এখানে একটা টায়ার মার্ক দিয়ে ওই রাস্তাটা উঠেছে। হ্যাঁ, এই যে চওড়া টায়ার মার্ক পেয়েছি আরেকটা। এবার আমাদের ইন্ডিয়ার পাহাড়ের দিকে যাচ্ছি মনে হয়। ফার্স্ট আর সেকেন্ড গিয়ার ছাড়া চালাতেই পারছি না, আর বালি
এক একটা জায়গায় চাকা মনে হয় আটকে যাবে, এরকম হয়ে যাচ্ছে। মরুভূমি বালিয়াড়ির মধ্যে দিয়ে চলেছি এগিয়ে। সামনে কিছু বাইকারও যাচ্ছে অনেক দূরে। খুব বেশি হলে 20 কিলোমিটার/আওয়ার স্পিড তুলতে পারছি। আমাদের গাড়ির কি অবস্থা হয়েছে, এত ধুলো। সাগালাপাড়া ক্রস করে একটু একটা জায়গায় এলাম, তো আমরা যে তেলের ড্রামটা এনেছিলাম ওটা একটু ভরে নেবো, কারণ খুব গন্ধ বেরাচ্ছে, ওখান থেকে লিক করছে তেল। যতটা ভরার ভরে নেবো, একটু কমিয়ে নিই ড্রামটা। আমরা এখন ওই সাকালা পাশেই এসছি, 15,260 ফিট উচ্চতায় আমাদের গাড়ি, আমাদের তুফান। আমাদের এই আরেকটা ওর মুকুটে আরেকটা যোগ হয়ে গেল পাস, সাকালা 15,260 ফিট। এটার হাইট অলমোস্ট ওই অরুণাচলের বুমলা পাস সেম হাইট, 15,200 ফিট, আর এটা 15,260 ফিট। দারুণ জায়গা, দারুণ। পাশেই চায়না বর্ডার, এদিকটা চায়না, সাকালা। আমাদের গাড়ি তুফান আর একটা মুকুটে ওর পালক যোগ হলো, সাকালা 15,260 ফিট। আর এখানে ভারতীয় পতাকা নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান আর্মি। রোড তৈরি করেছে বিআরও। জয় হিন্দ, জয় ভারত। সামনে দেখা যাচ্ছে এগুলো সব ওয়াইল্ড ড্যাশ, সেম কালার দেখতে সবগুলো। হ্যাঁ, অনেকটা হরিণ হরিণ ভাব লাগে। হ্যাঁ, এই যে ওয়াইল্ড ড্যাশগুলো, না রে ঘোড়া না, সব ডাঙ্কি। পোজ নিয়েছে, আবার পোজ নিয়েছে। এইসব ওয়াইল্ড ড্যাশগুলো ঘুরে কি ঘাস খাচ্ছে কতগুলো। হ্যাঁ, এই গাধাগুলো এইখানেই পাওয়া যায়, মানে এই উচ্চতাতে। কাছে গেলেই পাওয়া যাবে, ভিটুকু। আমাদের এখানে একটা পারমিশন চেক হলো সাগালা পাস থেকে নামার পরে, মোটামুটি 10 কিলোমিটার আসার পরে। এরপরে একটা চেক হবে লোমাতে, ওই একই সেম গাড়ির নাম্বার, ফোন নাম্বার, কজন আছি, কজন মেল, কজন ফিমেল, পারমিশন নাম্বার, নাম কি, ব্যাস। আমাদের গাড়ি এখানে ফেসে গেছে, এই টো করে দিচ্ছেন দাদারা, বিআরওর বড় মেশিন নিয়ে এসে। অনেকক্ষণ চেষ্টা করলাম, চাকা ঢুকে যাচ্ছে। আমরা একটা নতুন রাস্তা দিয়ে হানলে যাচ্ছি, যেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম রাস্তা এত খারাপ, সামনে রাস্তায় পুরো বালি পড়ে আছে, ট্রাকও আটকে যাচ্ছে। তো ওই রাস্তা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার আমরা অন্য রোড ধরেছি। কি কোয়েল, কোয়ে হ্যাঁ জায়গাটা, হিনা, ওই রোডটা ধরেছি। আর কি একটা কোয়ে, কোয়েল, কোয়েল, হেনা কোয়েল, ওই রোডটা ধরে আমরা। এটা অ্যাকচুয়ালি উমলিংরা পাস কাছে এদিক থেকে, এটাই এখন দেখাচ্ছে শর্টেজ। আর রাস্তাটা ভালো, আর ওই রাস্তাতে মানে কিচ্ছু নেই, রাস্তার মধ্যে পুরো বালি, মানে গাড়ি অর্ধেক ঢুকে যাবে বালির মধ্যে, কেউ যেতে পারছে না ওই রাস্তায়। আর হিনা এখান থেকে 5 কিলোমিটার। দেখি এখান থেকে ডিস্টেন্সটা বেশি, 30 কিলোমিটার এক্সট্রা ডিস্টেন্স দেখাচ্ছে এটাতে, কিন্তু রাস্তা ভালো। আর এই রাস্তায় কোনো গাড়ি নেই, একমাত্র আমরাই যাচ্ছি, আর কাউকে জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না, আন্দাজে যাচ্ছি ম্যাপ দেখতে দেখতে। অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম, ওখান থেকে দেখতে দেখতে যাচ্ছি।
একদম চায়না বর্ডারের পাশ দিয়ে এটা যাচ্ছে রাস্তাটা। আমরা ওই পিচের টারম্যাক রোড দিয়ে যেটা দিয়ে স্ট্রেট যাচ্ছিলাম হঠাৎ করে, তা একদম গিয়ে দেখি হেনা গ্রাম আর 1 কিলোমিটার ওখানে আইটিবিপির চেকপোস্ট পেলাম। সে চেকপোস্টে আমাদের আটকালো, বলছে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা হানলে যাচ্ছি। বলছে কে আপনারা? আমি ট্যুরিস্ট। বলছে আপনারা চায়নায় ঢুকে যাচ্ছেন। আমি গেছে রে চায়নায় ঢুকে। তা আমাকে বলছে যে সামনে ব্যাক করুন, ব্যাকে সোজা যান, গিয়ে লেফট সাইডে সিন্ধু নদী ক্রস করে একটা রোড আছে। তো ওখান থেকে আসলাম, দেখলাম এই এখন টারম্যাক যে রোডটা পেয়েছি এখন এইটা পেয়ে গেলাম। এটা দিয়ে লোমা হয়ে হানলে চলে যাওয়া যাচ্ছে। একদম নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম সদ্য পিচ করা টারম্যাক রোড। ওই পার থেকে আমরা যাচ্ছিলাম, ওই পার দিয়ে ওটাও লোমা যাচ্ছে, এটাও লোমা যাচ্ছে। বাট ওই রাস্তাটা দিয়ে কমন রোড, এতদিন সবাই যেত, কিন্তু ওই বালি পড়ে রাস্তা একদম উঁচু হয়ে গেছে। একটা ট্রাক, অশোক লেল্যান্ডের ট্রাক পর্যন্ত আটকে গেছে। তারপরে আমরা পুরো আবার ব্যাক করলাম, এই পাহাড় দিয়ে ওই পাশ দিয়ে ব্যাক করে একটা ব্রিজ ক্রস করে এই পাশে এসে এই রোডে উঠলাম। তো এরা এখানে দেখা হলো একজন বাঙালি স্টাফের সাথে, যারা বিআরও স্টাফ। সে বলছে একদম নিশ্চিন্তে চলে যাও, এই রোড একদম দারুণ। এখন মোটামুটি নিশ্চিন্তে হলাম। যা ফাঁসা ফেসেছি, 3বার ফাঁসলাম, একবার টো করতে হলো, 2বার ঠেলতে হলো, আরেকবার ফাঁসতে গিয়েও ফাঁসলাম না, চলে আসলাম ওই বালি দেখে। জায়গাটা কি সুন্দর দেখুন, পুরো গ্রিন বুগিয়াল। আর একটা গাড়ি যাচ্ছে না, আমরাই খালি যাচ্ছি, এখানে জানেই না লোকে, কারণ ওখানেই অ্যারো চিহ্ন দেওয়া আছে লোমা হানলে ওই রোডে। এইখানে কোনো রোডেই কোনো জায়গাতেই সাইনবোর্ড দেওয়া নেই যে এই রোডটা দিয়ে হানলে লোমা যাওয়া যায়। সবাই ওইটা দিয়ে যায়, ওল্ড রোডটা পুরোনো রোড, আর ওখানে গিয়েই সবাই ফেসে যাচ্ছে। রাস্তা পুরো টারম্যাক, দারুণ রোড পেয়েছি এতক্ষণে। আর এখানে পাহাড়ের মধ্যে প্রচুর বাংকার, বাদিকের প্রত্যেকটা পাহাড়ের মধ্যে অনেকগুলো করে বাংকার রয়েছে। সুন্দর জায়গাটা। এই রোডটা আগে জানলে কত টাইম সেভ হতো আমাদের। সামনে রাস্তাটা খালি দেখুন, আর পেছনে পাহাড়টা সেই লেভেলের লাগছে, লাগছে জায়গাটা। আর এই পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে গেছে, সিন্ধু নদ, সরি। কি আফসোস হচ্ছে, এই রোডটা যদি আগে দেখতে পারতাম। এত সুন্দর সিনারি, এত সুন্দর রোড, কত তাড়াতাড়ি আমরা হানলে পৌঁছে যেতাম। একদম নতুন রোড, কারুর ব্লগে আমি এই রোডটা দেখিনি। হিনা বলে যে গ্রামটা আছে, সেই গ্রামের দিকের রাস্তাটায় ঢুকতে হবে, ওটাও টারম্যাক। ঢুকে মোটামুটি 4-5 কিলোমিটার যাওয়ার পরে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলেই এই রোডটা পাওয়া যাবে। হ্যাঁ, সামনে সুন্দর টারম্যাক রোডটি এখন এগিয়ে যাচ্ছে, আর 35 কিলোমিটার এখান থেকে হানলে। এখানে রোডের কন্ডিশন খুব সুন্দর, কিন্তু রোডটা একটু সরু, দুটো গাড়ি পাশাপাশি গেলে একটু সমস্যা হয়। মোটামুটি 70-80 স্পিডে যাওয়া যাচ্ছে রোডে, গাড়ির সংখ্যা কম যদিও। দুর্ধর্ষ একটা জায়গায় দাঁড়ালাম, আর হানলে এখান থেকে 26 কিলোমিটার। সামনের পাহাড়গুলো দেখার মতো, কি লাগছে পাহাড়গুলো দেখতে। অনেক বাইকার এসছে এখানে, অন্যান্য লাদাখের অন্যান্য স্পটের থেকে এখানে একটু টুরিস্ট কমই আসে হানলেতে। দারুণ ল্যান্ডস্কেপ চারদিকে।
আমরা হানলের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 8-9 কিলোমিটার। 9.7. এখন বাজে সন্ধ্যে 6:42, 7টার মধ্যে আমরা হানলে ঢুকে যাব। আর সামনের পাহাড়টা উফ অদ্ভুত সুন্দর, দুর্ধর্ষ কালার। এই যে আমরা হানলে পৌঁছে গেছি। এখন ওই সামনে দেখবো হোটেল কোথায় পাওয়া যায়। আর ডান দিকে ওই যে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মনাস্ট্রি, হানলে মনাস্ট্রি। আর আরেকটা কোন পাহাড়ে দেখতে হবে, ওখানে অবজারভেটরিটা রয়েছে, কোথায় জানি না, কোন একটা পাহাড়ের ওপরেই রয়েছে অবজারভেটরি।